Bhoot FM. The night comes alive with Graminphone. তো চলুন ঘটনায় চলে যাই। উনি যেভাবে পাঠিয়েছেন ওইভাবেই যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করি, আপনাদের বুঝতে এবং অনুধাবন করতেও সুবিধা হবে। তো চলুন শুরু করি ঘটনাটি। সাল 1999, মার্চ মাসের মাঝামাঝি সময়। প্রতিদিনের মতো হাফেজ শাহ হুজুর সকালে ফজরের সালাত আদায় করে পবিত্র কোরআন মাজিদ পাঠ করতে বসেছিলেন। হঠাৎ খেয়াল করলেন কেউ একজন তার পেছনে বসে অঝোরে কান্নাকাটি করছে। হুজুর একবার মাথা ঘুরিয়ে পেছন দিকে তাকিয়ে দেখেন একজন মধ্যবয়স্ক লোক মাথা নিচু করে দুই হাতে মুখ ঢেকে কান্না করছেন। হুজুর সেদিকে দ্বিতীয়বার তাকালেন না, কারণ এটা বান্দার সাথে তার মালিকের খুব আন্তরিক এবং সুন্দর কিছু মুহূর্ত। তাই এভাবে কাউকে নামাজে বসে কান্না করতে দেখলে কখনো তার দিকে তাকিয়ে থাকা বা তার প্রার্থনা শোনা মোটেও ভালো কথা নয়। হাফেজ শাহ হুজুর তার কোরআন তেলাওয়াত শেষ করে পিছনে ফিরে দেখেন লোকটি সেখান থেকে চলে গেছে। এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল না, তাই হুজুর এই বিষয়টা মনেও রাখলেন না। পরদিন ফজরের সালাত শেষ করে কোরআন তেলাওয়াতে বসেছেন হুজুর। একটু পরেই অনেক কান্না শুনে পিছনে ফিরে দেখেন সেই লোক আজ গতকালের চাইতে একটু বেশি মনে হচ্ছে অঝরে কাঁদছেন। আজও আগের দিনের মতোই হুজুর একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নিলেন। কোরআন তেলাওয়াত শেষ করে হুজুর তাকিয়ে দেখেন আজ সে লোকটি চলে যায়নি, বরং এবার সিজদাতে পড়ে খুব কান্নাকাটি করছেন। এতক্ষণ দুহাত তুলে কান্নাকাটি করছিলেন, এখন সিজদায় পড়ে কান্নাকাটি করছেন। হুজুর মাথা নিচু করে সেখান থেকে চলে গেলেন। এভাবে প্রায় প্রতিদিনই সকালে সেই লোক মসজিদে আসেন এবং হাফেজ শাহ হুজুরের কোরআন তেলাওয়াত শোনেন, তারপর খুব কান্নাকাটি করেন সিজদায়। মজার বিষয় হলো লোকটি শুধু ফজরের ওয়াক্তেই আসে, বাকি নামাজের সময় তাকে দেখা যায় না। ছোট এলাকা, তারপরে ফজর ওয়াক্তে খুব অল্প কিছু মুসল্লি যারা জামাতে সালাত আদায় করতে আসেন, তো তাদের প্রায় সকলকেই হুজুর চেনেন। কিন্তু এই লোকটাকে কোথা থেকে এসেছে, কার বাড়ির আত্মীয়, এইসব জানার জন্য কিন্তু মুসল্লিরা খুব আগ্রহী হয়ে পড়েন। তাই সপ্তাহখানেক গেলে তাদের মধ্যে অতি উৎসাহী একজন ফজরের নামাজের পর মসজিদ ফাঁকা হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন। হাফেজ শাহ হুজুর সেদিন কাজ বেশি থাকায় সকালে কোরআন তেলাওয়াত না করে বসে বসে তাসবিহ পড়ছিলেন। হঠাৎ তার কানে এলো মসজিদের একজন বয়স্ক এবং নিয়মিত মুসল্লি সেই লোকের কাছে গিয়ে তাকে বেশ কিছু প্রশ্ন বারবার করছে। বিষয়টা খটকা লাগায় হুজুর পেছনের দিকে তাকিয়ে দেখেন সেই লোক বসে আছে এবং তার দুই পাশে দুইজন মুসল্লি দাঁড়িয়ে তাকে প্রশ্ন করেই যাচ্ছে। কিন্তু লোকটি নির্বিকার, সে মাথা নিচু করে এক মনে তাসবিহ পড়ে যাচ্ছে। মুসল্লি দুইজন তারা কিন্তু এরকম প্রশ্ন করতে করতে একটা সময় বিরক্ত হয়ে যায়। বিরক্ত হয়ে যখন একটু বেশি উঁচু স্বরে কথা বলা শুরু করে, তখন হাফেজ শাহ হুজুর নিজের জায়গা থেকে উঠে সেদিকে এগিয়ে যান এবং সেই মুসল্লিদের উদ্দেশ্য করে বলেন, কি ভাই, আপনারা চিৎকার চেঁচামেচি করছেন কেন মসজিদের ভেতরে? আর এই লোককে কেন বিরক্ত করছেন জানতে পারি? হুজুরের কথায় মুসল্লি দুজন বেশ লজ্জা পেয়ে বলেন, না মানে হুজুর অনেকক্ষণ ধরে প্রশ্ন করতেছি তো কোনো উত্তর দিচ্ছে না, তাই ভাবলাম যে উনি হয়তো বা কানে কম শোনেন, তাই একটু জোরে কথা বলে ফেলেছি, আমরা দুঃখিত, আমরা চলে যাচ্ছি। এই বলে মুসল্লি দুজন হুজুরকে সালাম দিয়ে মসজিদ থেকে বের হয়ে যান। হুজুর সেই লোকের দিকে তাকিয়ে বলেন, একজন মুসলিম যখন অন্য মুসলিমের সাথে কথা বলে তখন অপরজনের সেই কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শুনতেন। এতটুকু বলে হাফেজ শাহ হুজুর সেখান থেকে বের হয়ে যান। তার সাথে কথা বলার সময় হুজুর তাকে ভালোভাবে দেখে নিয়েছিলেন। এই কয়েকদিন আবার দেখলেও খুব ভালো করে যে চেহারার দিকে তাকিয়েছেন বিষয়টা এরকম না, কিন্তু আজকে খুব ভালো করে তার চেহারার দিকে তাকিয়ে তাকে ভালো করে দেখে নিয়েছিলেন। মসজিদ থেকে বের হয়ে আসার সময় হুজুর হাঁটছিলেন আর ভাবছিলেন যে কি এমন হয়েছে এই লোকের জীবনে যে নিজেকে এত অপরাধী ভাবে। তার চোখ কোনো সাধারণ চোখ নয়, এই চোখ অপরাধীর, যে জীবনের অনেকটা সময় অপরাধ করে এখন অনুশোচনায় ভুগছে।
এরপর হুজুর নিজের অফিস রুমে এসে কাজকর্ম করতে লাগেন। হঠাৎ বাইরে চিৎকার চেঁচামেচি শোনা গেলে বাইরে বের হয়ে হুজুর দেখেন মসজিদের ভেতর থেকে চিৎকার আসছে। হুজুর তাড়াতাড়ি সেদিকে গিয়ে দেখেন যে সেই লোকটি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তার পাশে মাদ্রাসার 2-3 জন শিক্ষক পানি দিয়ে হাত পা ডলে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। হুজুর সামনে এসে ভালো করে লোকটির দিকে তাকিয়ে দেখেন তার গলার দিকটা কাঁপছে। হুজুর সকলকে সরিয়ে গ্লাসের পানিতে কিছু আমল করে ফু দিয়ে সেটি লোকটির চোখে মুখে 3বার ছিটিয়ে দেন। এরপর আস্তে আস্তে সেই লোক চোখ খুলে তাকালো। সকলকে এভাবে দেখে সে একটু লজ্জা পেয়ে উঠে বসে। বাকি পানিটুকু তাকে খেতে দিয়ে হুজুর নিজের অফিস ঘরে চলে যান। একটু পর সেই লোক নিজেই হুজুরের অফিস কক্ষের সামনে এসে দাঁড়িয়ে সালাম দেন। হুজুর সালামের উত্তর দিয়ে তাকে ভেতরে আসতে বলেন। লোকটি এসে হুজুরের সামনে বসে জিজ্ঞেস করেন, হুজুর, পানিটা কি আপনি পড়ে দিয়েছেন? হাফেজ শাহ হুজুর হাসূচক মাথা নাড়ালে লোকটি বলল, আমার নাম ফরিদ। আমার এই অজ্ঞান হয়ে যাওয়া নতুন কোনো সমস্যা না হুজুর, তবে গত 3 বছরের ভেতরে এই প্রথম আপনার পড়া পানি পান করে মনে হচ্ছে ভেতরে একটু শান্তি পাচ্ছি। একথা শুনে হুজুর বললেন, কেন, এর আগে কেন শান্তি পান নাই? আমল করা পানি পান করে 2 শ্রেণীর মানুষের মনে শান্তি লাগে। 1, যারা জাদু করা ছেড়েছে। 2, যারা জাদু দ্বারা আক্রান্ত। আপনি কি এদের ভিতরে পড়েন? একথা শোনার পর ফরিদ নামের লোকটি মাথা নেড়ে সম্মতি জানিয়ে খুব ক্ষীণ স্বরে বলল, হুজুর, আমি আপনার কথা মতো প্রথম শ্রেণীর পাপী লোক। একথা শোনার পর হুজুর বললেন, তো এখানে আপনি কেন এসেছেন? লোকটি বলল, কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি হুজুর। আমি গত 3 বছর ধরে পথে পথে ঘুরে বেড়াচ্ছি, ভালো পথে আসার চেষ্টা করছি, কিন্তু সব পথ আমার জন্য বন্ধ হয়ে গেছে। আমি সব পথ বন্ধ পাচ্ছি। হাফেজ শাহ হুজুর বললেন, ভালো হবার পথ কখনো বন্ধ হয় না, শুধু কেউ খুঁজে পায়, কেউ খুঁজে পায় না। তার জন্য আল্লাহর রহমত প্রয়োজন হয়। মনে হয় আপনার পথে কিছু বাধা আছে, তাই বন্ধ ভাবছেন, আসলে বন্ধ না। যাক, আপনি যেহেতু পথে পথে ঘুরছেন, সেহেতু আজ রাতে আমার মেহমান হতে কোনো আপত্তি করবেন না বলে আশা করি। রাত্রে খেয়ে দিয়ে শুনবো আপনার এই পথের যাত্রা কিভাবে শুরু হলো, কি আপনার বাধা, বাধাটা কি আপনি নিজে নাকি অন্য কিছু। একথা বলে তাকে অফিস ঘরে বসিয়ে হুজুর সকল কাজ শেষ করে পরবর্তীতে তাকে নিয়ে বাড়িতে যান। বাড়িতে তার বিশ্রামের ব্যবস্থা করা হয়। রাতের খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় বসে হাফেজ শাহ হুজুর শুনতে শুরু করেন এক ভয়ঙ্কর জীবনী। এই ফরিদ বলতে শুরু করেন। ফরিদের ভাষায় এখন বলছেন ফরিদ হুজুরকে বলছেন, হুজুর, কিছু মনে করবেন না, আপনার বাড়িতে এখন একজন মুসলিম জিন অবস্থান করছেন। আমি তাকে 2 বার দেখেছি। যাক হুজুর, আমার নাম তো আপনি এখন জানেন। আমার পৈতৃক নিবাস ছিল কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। আমি আমার বাবা মার একমাত্র সন্তান। আমার বাবা মরহুম ইলিয়াস হোসেন পেশায় আমাদের এলাকার স্থানীয় একটি মাদ্রাসার হিসাব রক্ষক ও একজন নামকরা কবিরাজ ছিলেন। তবে তিনি কবিরাজি কাজ করতেন শুধু ইসলামিক নিয়ম মেনে। ছোটবেলা থেকেই আমি বাবার এবং তার কবিরাজি কাজের খুব ভক্ত ছিলাম। একদম ছোট ছিলাম তখন মা বাবার চিকিৎসা কাজ দেখতে দিতেন না। মা চাইতেন না আমি সেগুলো দেখি। বিশেষ করে যখন কোনো রোগী আসতো, তখন মা আমাকে ভেতরে আটকে রাখতেন। বাবা নিজে মাদ্রাসায় চাকরি করলেও আমাকে শুরুতে কয়েক বছর মাদ্রাসায় পড়িয়ে লেখাপড়া শিখতে স্কুলে পাঠান। আস্তে আস্তে বড় হতে থাকি, আর বাবার কাজের প্রতি আগ্রহ আরো বেশি বাড়তে থাকে। ক্লাস 6-এ ওঠার পর থেকে মায়ের শাসন একটু শিথিল হয়। তখন সুযোগ পেলে বাবার কাজের ঘরে গিয়ে ওনার কবিরাজি বই পুস্তক পড়তাম। সব যে বুঝতাম তা না, তবে অল্প কিছু ঠিকই বুঝতাম।
কিছুদিনের মধ্যেই বাবা বিষয়টি বুঝতে পারেন। একদিন রাতের খাবারের সময় আমাকে বললেন, ফরিদ বাবা, আমি যেসব কাজগুলো করে থাকি সেগুলো কিন্তু দেখতে বাইরে থেকে ভালো মনে হলো, মূলত এগুলো ভালো কাজ না বাবা। তোরে আমি এই পথে নেব না বলে স্কুলে পড়াচ্ছি। এই পথে অনেক বিপদ, অনেক ঝামেলা, তুই এসব নিয়ে আর আগ্রহ দেখাস না বাবা। তখন আমি সম্মতি দিলাম বটে, কিন্তু মন থেকে কখনো সেটিকে মুছতে পারিনি। বাড়িতে কোনো রোগী আসলে লুকিয়ে লুকিয়ে বাবার চিকিৎসা দেখতাম। এভাবে আস্তে আস্তে সময় এগিয়ে যায়। 1976 সালে 22 বছর বয়সে আমি ইন্টার পাস করি। ততদিনে বাবার সব বই পুস্তক আমার নখদর্পণে। একদিন বাবা এসে বললেন, ফরিদ বাবা, আমাদের এখানে তো ভালো কোনো বড় বিশ্ববিদ্যালয় নেই, তুই যদি চাস তাহলে ঢাকা গিয়ে বাকি পড়াশোনা শেষ করতে পারিস। সত্যি বলতে আমি বাড়ি থেকে বেরোনোর জন্য এমন একটি সুযোগই খুঁজছিলাম, তাই দেরি না করে বাবার কথায় রাজি হয়ে যাই। ঢাকায় আমার বড় কাকা থাকতেন, তার বাসার ঠিকানা দিয়ে বাবা একদিন আমাকে গাড়িতে তুলে দিলেন। কিন্তু আমি সেই কাকার বাসায় যাইনি, ঢাকায়ও থাকিনি। আমার ছোটবেলার স্বপ্ন অনেক বড় মাপের কবিরাজ হওয়া। সেই উদ্দেশ্য সফল করতেই বেরিয়ে পড়ি ভালো একজন গুরুর খোঁজে। কিছুদিন পরে সবকিছু লিখে চিঠি পাঠাই বাবা মাকে। জানতাম ওনারা খুব কষ্ট পাবেন, কিন্তু আমি আমার লক্ষ্যে অনড় ছিলাম। সেই মতো বিভিন্ন কবিরাজের কাছে যাই, তাদের শিষ্য হই। কিন্তু দেখা যায় বেশিরভাগ কবিরাজি ভণ্ড, অথবা কাজ জানলেও খুবই দুর্বল কিছু কাজ জানে। অল্প বিস্তর দুই একজন ভালো গুরু পেয়েছিলাম বটে, কিন্তু তারা আমাকে কবিরাজি শিক্ষা দেওয়ার থেকে তাদের ব্যক্তিগত এবং পারিবারিক কাজকর্ম বেশি করাতো। আমিও চিন্তা করতাম তাদের খেদমত করতে পারলে হয়তো আস্তে আস্তে তাদের মন পাওয়া যাবে এবং ভালো কোনো কাজ শেখা যাবে। কিন্তু দেখা যেত সুযোগ বুঝে আমাকে দিয়ে তাদের ব্যক্তিগত কাজ এবং পারিবারিক কাজকর্ম করিয়ে নিত, এবং বুঝে ফেলেছিল যে আমাকে দিয়ে অনেক কাজ করানো যাবে। এই জন্য কাজ শেখানোর অজুহাতে আমাকে দিয়ে এই ধরনের কাজগুলোই বেশি করাতো। এভাবেই চলছিল, কিন্তু আমি বুঝতে পারলাম এভাবে হবে না। ভালো গুরুর সন্ধানে একটি বছর পথে পথেই কাটিয়ে দেই। এই ঘোরাঘুরির ভেতরেও মোটামুটি কিছু কাজ শিখে ফেলেছি ততদিনে, কিন্তু সেসব দিয়ে আসলে আমার চলে না। এগুলো খুবই নিম্ন স্তরের কাজ। আমার অনেক বড় কিছু শেখার ইচ্ছা, যার দ্বারা আমি অনেক ক্ষমতা অর্জন করতে পারবো। সেই উদ্দেশ্যে খোঁজ করতে করতে একদিন পেয়ে যাই একজনের খোঁজ। কিন্তু তিনি বেশ দূরে, সুন্দরবনের কাছাকাছি একটি গ্রামে থাকতেন। তার নাম হচ্ছে মনোজ কুমার। সকলে তাকে মনা ঠাকুর বলে ডাকতেন। ওই এলাকার আশেপাশে 10-20 গ্রামে ওনার চাইতে বড় কোনো কবিরাজ ছিল না। তাই বেশি কিছু না ভেবে ঠিকানা সংগ্রহ করে চলে যাই মনা ঠাকুরের গ্রামে। ওই এলাকায় গিয়ে খুঁজে বের করতে খুব বেশি সমস্যা হয়নি। 1977 সাল চলছে তখন। দেখলাম ওই এলাকায় সকলে ওনাকে চেনে এবং ওনার নাম মুখে নেয়। অনেক সময় দেখা গেল যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা শ্রদ্ধা ভাব জেগে ওঠে তাদের মধ্যে, তাদের চেহারায় এবং চোখেও ফুটে ওঠে। মনা ঠাকুরের বাড়িতে পৌঁছে আমি তার খোঁজ করতে দেখি ধুতি ও রুদ্রাক্ষের মালা পরিহিত এক মধ্যবয়স্ক লোক বসে আছে। উনি আমাকে জিজ্ঞেস করলেন, বেটা, কে তুই? আমারে খুঁজতেছিস কেন? আমি ঠাকুরকে নিজের যাওয়ার কারণ বলতেই উনি আমাকে দূর দূর করে তাড়িয়ে দেন। আমি বাড়ি থেকে বের হতেই দেখি কয়েকজন লোক মিলে একটি লোককে শক্ত করে বেঁধে ঠাকুরের কাছে নিয়ে আসলো। এটা দেখেই বুঝলাম যে বাধা লোকটার কোনো সমস্যা হয়েছে। যাক, এই ওসিলায় ঠাকুরের ক্ষমতা দেখা যাবে ভেবে তাদের সাথে সাথে আমিও ভেতরে যাই। এবার লোকগুলো সেই বাধা লোকটাকে উঠোনে রেখে একটু পেছনে সরে আসলো। মনা ঠাকুর একটু পরেই বের হয়ে এসে প্রথমে সকলের দিকে একবার তাকিয়ে বাধা লোকটার দিকে মনোযোগ দিলেন। পাশ থেকে একজন বলতে শুরু করলো বাধা লোকটার সমস্যা। আমিও সব শুনলাম। লোকটি নাকি 3 দিন আগে রাতের বেলা সুন্দরবনের কাছাকাছি একটি খালে মাছ ধরতে গিয়ে আর বাড়িতে ফেরেনি। 3 দিন পরে
আজকে সকালবেলা সুন্দরবনে যারা মধু সংগ্রহ করে তাদেরকে মৌয়াল বলা হয়, একদল মৌয়াল বনে যাওয়ার সময় তাকে ওই খালের পাড়ে এক জায়গায় কাদার ভেতরে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। এরপর তাকে মৌয়ালরা গ্রামে নিয়ে আসেন। কিন্তু জ্ঞান ফেরার পর থেকে সে অদ্ভুত আচরণ করছে, যেই সামনে আসছে তাকেই মারছে, কামড় দিচ্ছে, আর অদ্ভুত এক ভাষায় কি সব যেন বলছে। তার ওই কথাগুলো কেউ বুঝতে পারছিল না, আমিও বুঝতে পারছিলাম না, মনে হচ্ছিল ভিন্ন কোনো ভাষা। এমন দেখে ভয়ে সবাই মনা ঠাকুরের কাছে গিয়ে বসে। ঠাকুর একটু হুক্কা টানতে টানতে তাদের সব কথা শুনলেন। তারপর ভেতরে গিয়ে কি যেন এনে বিড়বিড় করে মন্ত্র পড়ে তাতে ফু দিতে লাগলেন। 2 মিনিট এই কাজ করে সেই জিনিসটি হুক্কাতে পুড়ে আবার টানতে শুরু করলেন। তারপর বাধা লোকটির চারদিকে মন্ত্র পড়ে 2 বার চক্কর দিয়ে তার সামনে বসে তার মুখ 2 হাতে ধরে মুখটা একটু চোখা করে, মানে ফাঁকা করে, সেই হুক্কার ধোঁয়া ফু দিলেন তার মুখের ভেতরে এবং চোখে। সাথে সাথে লোকটি পানি থেকে সদ্য তোলা মাছের মতো উঠোনের উপর লাফাচ্ছিল এবং ছটফট করছিল। ঠিক একইভাবে মরা ঠাকুর আরো 2 বার লোকটার মুখে এবং চোখে এই হুক্কার ধোঁয়া ছাড়লেন। তারপর দেখলাম লোকটির চেহারা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে। মরা ঠাকুর বলল, হইছে, ওরে বাড়ি নিয়ে যাও। সামনের কয়টা দিন যেন আর মাছ ধরতে না যায়, এইটা খেয়াল রেখো। সবাই লোকটিকে নিয়ে আবার চলে যায়। আমি গত 1 বছরে অনেক কবিরাজ দেখেছি, কিন্তু মরা ঠাকুরের মতো এত দ্রুত কাজ শেষ করতে কাউকে দেখিনি। এমনকি আমার বাবাকেও এত দ্রুত কোনো কাজ সমাধান করতে দেখিনি। বুঝলাম এই ঠাকুরিটাই আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দিতে পারবে। আবার অনুরোধ করলাম মরা ঠাকুরকে আমাকে শিষ্য করে দিতে, কিন্তু তিনি এবারেও রাজি হলেন না। মরা ঠাকুরের গ্রামে হিন্দু পরিবারই বেশি ছিল। সেদিন মনা ঠাকুরের ঘরের একটু দূরেই একটি মন্দিরের চাতালে রাত কাটিয়ে দিলাম। পরের দিন সকালে আবার যাই ঠাকুরের কাছে, কিন্তু তিনি এবারও রাজি হলেন না, বরং আমাকে বুঝালেন সেই একই কথা যা আমার বাবা বুঝাতো, এই কাজে বিপদ আছে, করা যাবে না, এই কাজে আসা যাবে না, এই সমস্ত কথাবার্তা আর কি। এসব কাজ ভালো না, অনেক ভয়ঙ্কর, এই ধরনের কথাবার্তা যেগুলো সবসময় শুনতাম, মনা ঠাকুর সেটাই আবারও শোনালেন। ঠাকুরের কথা শেষ হলে আমি বললাম, ঠাকুর আমি সবই জানি, জেনে শুনে এই বিদ্যা শিখতে চাচ্ছি, আপনি দয়া করে আমাকে শিষ্য করে নেন। এবার ঠাকুর রেগে মেগে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিলেন বাড়ি থেকে। খুব মন খারাপ হলো সেদিন, কিন্তু ধৈর্য হারাইনি। পরের কয়েকদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঠাকুরের বাড়ির সামনে অবস্থান নিলাম। লোকজন আসতো বিভিন্ন সমস্যা নিয়ে। ঠাকুর উঠোনে তাদের চিকিৎসা করতেন, আমিও দেখতাম। সন্ধ্যা হলে কেউ কিছু খেতে দিলে খেতাম, তারপর মন্দিরের চাতালে গিয়ে শুয়ে পড়তাম। একদিন এমনি ভাবে শুয়ে আছি, হঠাৎ মাথার দিক থেকে শুনি, বেটা ঘুমাইছিস? আমি মাথা ঘুরিয়ে চাঁদের আলোয় দেখি মনা ঠাকুর দাঁড়িয়ে। আমি উঠে বসতেই উনি আমার পাশে কলা পাতা দিয়ে মুড়ে আনা কিছু খাবার নিজেও থেকেও আমাকে দিলেন এবং বললেন, খা বেটা খা, খাওয়া দাওয়া হয়নি হয়তো বা সারাদিন। আমি দ্রুত খাবারে হাত দিই, আসলে ক্ষুধা লেগেছিল খুব। এরপর ঠাকুর বললেন, বাপরে শোন, আমি একা থাকি, বিয়ে শাদী করি নাই, কারণ আমার এই কাজে অনেককে আমি শত্রু বানাই নিছি। মাঝে মাঝে রাতের বেলা একা ঘুমাতে গেলে বারবার মনে হয় এই জীবনে না গেলেই মনে হয় ভালো করতাম। এভাবেই আমার জীবনটা কাটে গেছে, কিন্তু তোর সামনে তো কত সুন্দর একটা সময়, এই জন্যই তোরে মানা করতেছি। আমি খেতে খেতেই বললাম, ঠাকুর আমি সব বুঝি, কিন্তু তারপরও শিখতে চাই, আপনি আমারে ফিরাই দিয়েন না। আমার কথা শুনে ঠাকুর একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আচ্ছা ঠিক আছে, তোরে আমি শিষ্য করে নেব, একটা শর্তে। তোর সাহস কেমন সেইটা দেখবো আগে আমি। কালকে আমার সাথে এক জায়গায় যাবি, সেখানে তোরে একটা কাজ দেব, যদি সেটা করতে পারিস তাহলেই তোরে শিষ্য করে নেব, আর যদি না পারিস তাহলে তোরে সেই জায়গায় আমি
রেখে চলে আসবো, রাজি আছিস? আমি তো যে কোনো শর্তে রাজি হওয়ার জন্য প্রস্তুত ছিলাম। আমি যে রাজি সেটা তাকে জানিয়ে দিলাম। এরপর ঠাকুর ওখান থেকে চলে গেলেন। পরদিন সকালবেলা ঠাকুরের ঘরের সামনে গিয়ে দেখি উনি নদী থেকে সাত সকালবেলা গোসল করে নতুন ধুতি পরে উঠোনে বসে আছেন। আমাকে দেখে বললেন, বেটা কিছু খাইছিস? আমি না বোধক মাথা নাড়তে তিনি হেসে বললেন, সাবাস বেটা, আয় ঘরে আয়, তোর কাজে আজকে না খাওয়াটাই ভালো। মরা ঠাকুরের ঘরে ঢুকে বুঝতে পারলাম কেন তিনি কাউকে তার ঘরে ঢুকতে দেন না। ওনার 2 রুমের ঘরের সর্বত্র কবিরাজি জিনিসপত্র। কিছু কিছু আগে থেকেই চিনলাম, যেহেতু বাবার ঘরে কিছু কিছু ছিল, তবে সেটা কিছু কিছুই, অধিকাংশ জিনিসই আমার অচেনা লাগলো। ঘরে ঢুকে দরজা বন্ধ করে মাটির ঘরের মেঝেতেই আগে থেকে সাজিয়ে রাখা যজ্ঞাসনে বসে যজ্ঞের আগুন দিয়ে আমাকে ঠাকুরের বিপরীত পাশে বসালেন। তারপর কি সব মন্ত্র পড়তে আরম্ভ করলেন। অনেকক্ষণ ধরে চলল বিভিন্ন ক্রিয়াকলাপ। তারপর আমার শরীরে কোনো একটি পাতার রস লাগিয়ে দিয়ে বললেন, সন্ধ্যা হওয়া পর্যন্ত তুই এই ঘরেই থাকবি, সূর্যের আলো যেন তোর গায়ে না লাগে। এটা বলে যজ্ঞ শেষ করে ঠাকুর কোথায় যেন চলে যান। ফিরে আসেন বিকালের দিকে, হাতে বড় বড় 2টি রাজহাঁস নিয়ে। সন্ধ্যা নামতে আমাকে বললেন, চল বাপ, এবার যাওয়া যাক। আর শোন, শুধু আমি তোকে কিছু জিনিস জিজ্ঞেস করলে সেটাই শুধু উত্তর দিবি, অতিরিক্ত কিছু বলবি না। শুধু যা জিজ্ঞেস করবো সেটাই উত্তর দিবি, এছাড়া কোনো কথা বলবি না, একটা টু শব্দটাও করবি না। আর আমি যা করব তুই শুধু সেটাই করবি, বা যেটা বলবো সেটাই করবি। নিজে মাতব্বরি করে কিন্তু কিছু করতে যাস না। এত কথা শোনার পরও কেন জানি আমার ভয় করছিল না, বরং বেশ একটা আনন্দ লাগছিল, কারণ আমি কিছু হাসিল করতে যাচ্ছি, এই একটা আনন্দ। ঠাকুরের পিছু পিছু হাঁস 2টো নিয়ে ঘাটে গিয়ে দেখি ছোটখাটো একটা নৌকা বাঁধা। সেই নৌকায় হাঁস রেখে ঠাকুরের সাথে দাঁড় বাইতে শুরু করলাম। অনেকক্ষণ নৌকা বেয়ে একসময় খেয়াল করলাম আমরা নৌকা নিয়ে সুন্দরবনের গভীরে প্রবেশ করছি আস্তে আস্তে। কোথায় যাচ্ছি জিজ্ঞেস করবো কিনা ভেবে পেছন ফিরে নৌকায় রাখা হারিকেনের আলোতে ঠাকুরের দিকে তাকিয়ে দেখি ঠাকুর কেমন যেন ভয়ে ভয়ে নদীর 2 পারের দিকে সতর্ক নজর রাখছেন আর অনবরত গুনগুন করে মন্ত্র পাঠ করছেন। আমি ভয় পাচ্ছিলাম এই বুঝি কোনো কুমির লাফ দিয়ে নৌকার উপর উঠে আসে, কারণ ওই এলাকায় ওই সময় কুমিরের উপদ্রব খুব বেশি ছিল। যাই হোক, একসময় নদী থেকে আমাদের নৌকা ছোট্ট একটি খালে প্রবেশ করে। সেই খালে আরো আধা ঘন্টার মতো নৌকা বেয়ে একটি অস্থায়ী ঘাটের মতো জায়গায় আমরা নেমে পড়ি। নৌকা ভালো করে বেঁধে রাজহাঁস 2টো নিয়ে আমরা জঙ্গলের ভেতরে প্রবেশ করতে থাকি। রাতের জঙ্গল তখন জেগে উঠেছে, চারদিকে বিভিন্ন প্রাণীর ডাক শোনা যাচ্ছিল। ওই জিনিসটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ একটি অনুভূতি। কিন্তু ঠাকুরের এসবের দিকে খেয়াল নেই, তিনি মন্ত্র পড়তে পড়তে এগোচ্ছেন, আমিও পিছু পিছু যাচ্ছি। প্রায় 20 থেকে 25 মিনিট ধরে হাঁটার পর জঙ্গলের ভেতরে আমরা একটা অস্বাভাবিক রকমের খালি স্থানে পৌঁছাই। অস্বাভাবিক কারণ হচ্ছে চারদিকে শাল, সেগুন, গর্জনের ভিড়ে এমন খালি জায়গা আসলে থাকা সম্ভব না। দেখে মনে হচ্ছিল এই জায়গা কেউ ইচ্ছাকৃতভাবে এভাবে তৈরি করেছে। জঙ্গলের ভেতরে এমন জায়গা আসলে থাকার কথাই না। ঠাকুর সেই গোলাকার জায়গার মাঝে গিয়ে দাঁড়িয়ে কিছু মন্ত্র পাঠ করে একটি বৃত্ত এঁকে হাঁস 2টোকে সেখানে বেঁধে ফেলে রাখলেন। তারপর আমার কাছে এসে আমাকে টেনে নিয়ে হাঁসগুলো থেকে একটু দূরে একটি ঝোপের আড়ালে বসিয়ে বললেন, শোন বাপ, এখন থেকে তোর কাজ শুরু। ওই যে হাঁস 2টো দেখতেছিস, একটু পরে ওইগুলোকে খাইতে একটা বড় বাঘ আসবে। এটা কিন্তু যেন তেন বাঘ না, অনেক বড় একটা বাঘ। খাওয়ার পরে যদি ও ওইখানেই ঘুমায়, তখন তুই আস্তে আস্তে ওর কাছে গিয়ে একদমই ডান হাতে ওর যে কয়টা পারিস পশম টেনে ছিড়বি। তারপর তার দিকে পেছন দিকে না দিয়ে, অর্থাৎ তুই ওর দিকেই মুখ করে
পা পেছন দিকে দিয়ে হাঁটবি, গুনে গুনে 30 পা পেছনে আসবি, তারপর আস্তে আস্তে ঘুরে নৌকার কাছে চলে আসবি। ভয় পাস না, কিন্তু আমি নৌকার কাছে থাকবো, আর এই কাজটা তোকে একাই করতে হবে। আমি এখানে আর কোনো উপকার করতে পারবো না তোকে। এটাই তোর সাহসের পরীক্ষা। এখন নে, এই জিনিসটা শরীরে একবার মেখে নে। এই বলে সকালে লাগানো ওই যে একটা তরল পদার্থ, ওই তরলের কিছুটা উনি আমাকে দেন। ঠাকুরের কথা শুনে এখন আমার ভয় লাগতে শুরু করে। কেমন জানি একটা অজানা ভয় কাজ করছিল। সেই তরল আমি সারা শরীরে ভালো করে ডলে নিতেই মনে হলো ভয় কিছুটা কমেছে। ঠাকুর এরপরে কিছু মন্ত্র পড়ে আমার শরীরে ফু দিয়ে আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে গেলেন, অর্থাৎ উনি ওই নৌকার দিকটাতে চলে গেলেন। এরপর আমি অপেক্ষা করতে থাকি। কতক্ষণ সেই রাজহাঁসের দিকে তাকিয়ে আছি জানি না, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। চিন্তা করছিলাম কই বাঘ তো আসে না। আমার চোখে একটু ঘুম ঘুম চলে আসছিল। হঠাৎ করে ভয়ঙ্কর বিকট এক গর্জন শুনতে পাই। ওই গর্জনে মনে হচ্ছিল সমস্ত জঙ্গল থরথর করে কাঁপছে। এটা এমন এক গর্জন, সাধারণ মানুষ যদি শোনে অনেকেই ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যাবে। আমিও বেশ ভয় পেয়েছিলাম। বাঘের গর্জন আমি চিনি, কিন্তু সেদিন যা শুনেছিলাম সেটা কোনো বাঘের গর্জন না। সেই গর্জন মনে হচ্ছিল পৃথিবীর কেন্দ্র থেকে সব ভেদ করে বেরিয়ে আসছে। হঠাৎ দেখতে পাই জঙ্গলের ভেতর থেকে বিশাল আকার দানবীয় একটি বাঘ বেরিয়ে এসেছে। তার শরীরের সমস্ত পশমগুলো মনে হচ্ছে লাইটের মতো জ্বলছে। তার শরীর থেকে এক ধরনের আলো ঠিকরে বের হচ্ছে, আর সেই আলোতে ওই ফাঁকা স্থানটুকু আলোকিত হয়ে গিয়েছিল। দেখলাম ধীরে ধীরে বাঘটি এগিয়ে এসে রাজ হাঁসগুলো নাক দিয়ে শুকে একটার গলায় কামড় বসায়। সেটাকে অল্প কিছুক্ষণের মধ্যেই পেটে চালান করে দিয়ে দ্বিতীয়টির দিকে মুখ বাড়ায়। আর প্রায় সাথে সাথে কোনো ধরনের কোনো শব্দ করা ছাড়াই ওই বাঘটি মনে হলো ঘুমিয়ে গেল বা অজ্ঞান হয়ে গেল। এরপর সে মাটিতে শুয়ে পড়ল। এটা দেখে আমি আর দেরি করিনি, ঠাকুরের কথা মতো এগিয়ে যাই ওই বাঘের কাছে। কাছে গিয়ে বুঝতে পারি এ কোনো সাধারণ বাঘ নয়, কারণ সাধারণ রয়্যাল বেঙ্গল টাইগারের থেকে এই বাঘের সাইজ প্রায় 3 গুণেরও বেশি হবে। একটা দানবীয় বাঘ। ঠাকুরের কথা মতো দম বন্ধ করে যখনই সেই বাঘের পশমে হাত দিয়েছি, সাথে সাথে মনে হলো আমার আশেপাশের জঙ্গলে ফিসফিস করে কারা যেন কথা বলা শুরু করে দিয়েছে। ভয়ে আমার শরীরের লোমগুলো সব দাঁড়িয়ে গেল, কিন্তু তারপরও আমি দম বন্ধ করে ডান হাত দিয়ে পশম তুলতে থাকি। বেশ কয়েকটা পশম তুলেছি। এরপর আমার দম যখন ফুরিয়ে আসছিল, আস্তে আস্তে পেছনে সরে আসতে থাকি। আমি যে পশম তুলছিলাম এর মধ্যে ওই বাঘটি কিন্তু জেগে যায়নি বা তার জ্ঞানও ফেরত আসেনি। পেছন দিকে বাঘটাকে সামনে রেখে 10-12 পা এসেছি, এমনটা হবে হয়তো। তখন হঠাৎ করে দেখি জঙ্গলের ভেতর থেকে বেশ কয়েকটি গাঢ় কালো অন্ধকারের স্তূপ বাতাসে ভেসে বেরিয়ে আসছে। তারা সেই বাঘের চারপাশে দাঁড়িয়ে একই সাথে কেমন বিশ্রী একটা শব্দ করে আর্তনাদ করছিল। তাদের আর্তনাদের শব্দে আরো অনেকগুলো কালো অবয়ব বেরিয়ে এসে একইভাবে শব্দ করতে থাকে সেই বাঘের দিকে তাকিয়ে। তাদের এসব দেখে আমার গোনায় হয়তো ভুল হয়েছিল। 30 পা পেছন দিকে যাওয়ার কথা ছিল বাঘটাকে সামনে রেখে। যাই হোক, আমি নিজের মনের মতো করে 30 পর্যন্ত গুনি এবং গোনার পর যখনই ঘুরে আমি দাঁড়াই তখনই হঠাৎ সেই কালো অন্ধকারের স্তূপগুলো একই সাথে শব্দ করা বন্ধ করে দেয়। মনে হলো হঠাৎ করে সব একসাথে থেমে গেল। আর তাদের থেমে যাওয়ার সাথে সাথে সমস্ত জঙ্গলে এক বিশাল নীরবতা নেমে আসে। এমনকি একটি ঝিঝি পোকা পর্যন্ত ডাকছিল না। আমি মাথা ঘুরিয়ে চাঁদের আলোতে পেছনে ফিরে দেখি সবগুলো অবয়ব আমি যেদিকে আছি ঠিক সেই দিকে ফিরে স্থির হয়ে আছে। মনে হচ্ছে ওরা আমাকে দেখছে। হঠাৎ তারা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে থাকে। আমি বুঝে গিয়েছিলাম যে আমি আর পালিয়ে যেতে পারবো না, ওরা এইখানেই আমাকে শেষ করে ফেলবে।
আমি চুপচাপ ওই একই স্থানে দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম যে আমার জীবন এখানেই শেষ, আর কিছুই করার নাই। অদ্ভুত ব্যাপার হলো, ওই অবয়বগুলো আমাকে অবাক করে দিয়ে আমার পাশ দিয়ে, আমার মাথার উপর দিয়ে, আমার ফেরার রাস্তার বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে কিছু খুঁজতে থাকে। আমি তখন বুঝতে পারলাম যে এই অবয়বগুলো, এরা আমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু আমার উপস্থিতি ওরা ঠিকই টের পেয়েছে। ওরা আমাকে খুঁজছে। আমি আর দেরি করলাম না, ফেরার পথ ধরে অল্প কিছু দূর হেঁটে তারপর আবার দৌড়ানো শুরু করি। বারবার মনে হচ্ছিল এই বুঝি পেছন থেকে ওরা খপ করে আমাকে ধরে বসে, কিন্তু না, কেউ আসেনি। আর একসময় নৌকার কাছে এসে দেখি মনা ঠাকুর মাটিতে যজ্ঞ তৈরি করে মন্ত্র পড়ে যাচ্ছিলেন। আমি আসতেই তিনি চোখ খুলে আমাকে দেখে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে আমাকে নিয়ে নৌকায় ওঠেন। প্রচন্ড ভয়ে ও উত্তেজনায় নৌকায় উঠেই আমি জ্ঞান হারাই। জ্ঞান যখন ফেরে তখন দেখি আমি মনা ঠাকুরের ঘরে শুয়ে আছি। ঠাকুর আমার মাথার পাশেই বসেছিলেন। চোখ খুলতে দেখে ঠাকুর হেসে বললেন, সাব্বাস বেটা, তুই পারছিস। একটু সুস্থ হবার পর তোর তন্ত্র দীক্ষা শুরু হবে। এখন পশমগুলো আমাকে দে। আমি পশমগুলো নিয়ে দুই পকেটে রেখেছিলাম। এক পকেটের গুলো বের করে ঠাকুরকে দিয়ে জিজ্ঞেস করি, ঠাকুর, এগুলো কি কাজে লাগবে? এ কথার উত্তর না দিয়ে ঠাকুর বললেন, আর তো নাই তাই না তোর কাছে? আর পশম নাই তো? আমি মাথা নাড়ি যে না, আমার কাছে আর নাই, কিন্তু আসলে আমার অন্য পকেটে ছিল। আমি একটু সন্দিহান ছিলাম যে আসলে এগুলো নিয়ে উনি কি করবেন। আর যতটুকু দিয়েছিলাম এতটুকুতেই ওনার হয়ে যাওয়ার কথা, এটা আমার বিবেক বলছিল, আমার বুদ্ধি এটা বলছিল যে সবগুলো ওনাকে দেয়া যাবে না, অল্পগুলো দেই, দেখি কি কাজ করে। যাই হোক, ঠাকুরের কাছে যেই পশমগুলো দিয়েছিলাম সেগুলো নিয়ে উনি ঘরের ভেতরে চলে যান। এর ঠিক 2 দিন পর থেকে শুরু হয় আমার দীক্ষা। ঠাকুরের কাজের পদ্ধতি দেখে আমি বুঝতে পেরেছিলাম এগুলো কোনো ধর্মই সমর্থন করে না, বিশেষ করে ইসলাম ধর্ম তো অবশ্যই সমর্থন করে না। এগুলো সম্পূর্ণ ভিন্ন ধর্মী কাজ, যেগুলো কোনো ধর্মের সাধারণ নিয়ম কানুনের সাথে মেলে না। কিন্তু এসব ভাবলে তো আমার হবে না। আমার দরকার ক্ষমতা। কোনটা হালাল কোনটা হারাম এটা বোঝার মতো বোধ তখন আমার মাথায় কাজ করছিল না। ঠাকুর আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন। একটানা 4 বছর কাজ শেখার পর একদিন ঠাকুর আমাকে ডেকে বললেন, বাপরে, আজকে তোর দীক্ষা শেষ। তুই যদি চাস আমার সাথে এখানে থেকে কাজ করতে পারিস, আর না চাইলে চলে যেতে পারিস। আমি ঠাকুরকে জানালাম যে আমার মা বাবা আছে, আমি চলে যেতে চাই, তারা আমার জন্য চিন্তা করছে, কান্নাকাটি করছে। তো যাই হোক, এর অল্প কিছুদিন পরে সবকিছু গুছিয়ে আমি চলে আসি। মনা ঠাকুর চোখের পানি দিয়ে আমাকে বিদায় দেন। মনা ঠাকুরের কাছ থেকে বিদায় নিয়ে আমি নিজের গ্রামে ফেরত আসি। কিন্তু সেখানে ফিরে এসে জীবনের প্রথম ভয়ানক একটা বাস্তবতা আমি সামনাসামনি দেখতে পাই। এতদিন পরে বাড়ি ফেরত আসায় আমার মায়ের চোখের পানি আর ধরে না। এলাকার সকলে দেখতে আসে আমাকে, সকলের বিভিন্ন প্রশ্ন। দূরে যে সকল আত্মীয়রা ছিলেন তারাও খবর পেয়ে আমাকে দেখতে চলে আসে। এতদিন কোথায় ছিলাম, কি করেছিলাম, তারা ভেবেছিল হয়তো মরেই গেছি। কিন্তু আমি অভাগা এত বছর পর বাড়িতে ফেরত আসলাম, পরিবার ছেড়েছিলাম, আর পরিবার ছেড়ে কবিরাজি, তন্ত্রবিদ্যা, কালো জাদু, কুফুরি এগুলো শিখেছি। এরপর যাকে এই কাজগুলো দেখাবো বলে গ্রামে এলাম, পরিবারে এলাম, এসে শুনি তিনি গত 6 মাস আগে ঢাকায় আমাদের পরিচিত এক আত্মীয়ের চিকিৎসা করতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা গিয়েছেন। তিনি আর কেউ নন, আমার বাবা। আমি খুব কান্না করেছিলাম এই খবর শুনে। আমি হয়তো পরিবার ছেড়ে দূরে ছিলাম, এটা ঠিক, কিন্তু বাবাকে আমি খুব ভালোবাসতাম। আমার এত কষ্ট সাধনা আমার বাবা দেখে যেতে পারলেন না। এরপরে বেশ কিছুদিন আমি তন্ত্রবিদ্যা থেকে দূরে ছিলাম, কারণ এলাকার মানুষদের আমি সঠিক তথ্য দেইনি। তারা জানতো আমি শুধু কবিরাজি শিখে এসেছি। মা ছিলেন তখন, তাই তার মুখে খাবার দিতে অন্য কাজকর্মে লেগে পড়ি, আর অপেক্ষায় থাকি কোন একটা ভালো সুযোগের, যেটার মাধ্যমে আমি সবাইকে তাক লাগিয়ে দিয়ে আমার বিদ্যার চর্চা শুরু করতে পারি। বেশি দিন অবশ্য অপেক্ষা করতে হলো না। একদিন দুপুরবেলা কাজ থেকে এসে খেতে বসে মাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মা, বাবা ঢাকায় কেন গিয়েছিল?
মা বললেন, তোর চাচাতো ভাই জাবেদের পরিবারে নাকি টুকটাক এসব সমস্যা হচ্ছিল, সেই কারণে জাবেদ নিজে গাড়ি নিয়ে এসে তোর বাবাকে নিয়ে যায়। 3 দিন পর সেই একই গাড়িতে তোর বাবা আসে, কিন্তু তখন সে ছিল কাফনে মোড়ানো। একথা বলে মা কান্না শুরু করে দেন। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। আমার মাথায় একটা জিনিসই শুধু ঘুরছিল, সেটা হলো বাবা কি কাজে গিয়েছিলেন সেটা জানা। কয়েকদিন পরে ঠিকানা নিয়ে আমি ঢাকায় আমার চাচাতো ভাইয়ের বাড়িতে যাই আসল ঘটনা জানার উদ্দেশ্যে। আমার ভাই থাকতেন ঢাকার ধলপুর এলাকায়। আমার বড় কাকা আড়ত ব্যবসা করে বেশ টাকা পয়সা ইনকাম করে ধলপুর এলাকায় বাড়ি করেন। বাবা অবশ্য প্রায় যেতেন সেখানে, কিন্তু আমি ওই প্রথমবারই যাই। নতুন জায়গা, আমার চিনতে একটু কষ্ট হলেও খুঁজে বের করলাম। দরজায় কড়া নাড়তে আমার ভাই দরজাটা হালকা খুলে বাইরে মুখ বের করে কে এটা জানতে চাইলো। আমি পরিচয় দিতে প্রথমে বেশ অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর বাইরে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, ভাই বিশ্বাস কর, কাকার মৃত্যুর জন্য আমরা কেউ দায়ী না। কিভাবে যে কি হয়েছে কিছুই বুঝতে পারলাম না। আমি বললাম, ওসব কথা পরে শুনবো ভাই, আগে ঘরে তো আসতে দে, নাকি এখানেই সব কথা শেষ করে বিদায় করে দিবি? আমার এসব কথা শুনে ভাই লজ্জা পেয়ে তাড়াতাড়ি দরজা থেকে সরে দাঁড়িয়ে ভেতরে ঢুকতে দিল। ঘরে প্রবেশ করার সাথে সাথে আমার মনে হলো এই জায়গাটা ভালো না। এখানে কেমন একটা আতঙ্ক চারপাশে ঘুরে বেড়াচ্ছে, বাতাসে কেমন একটা পোড়া পোড়া গন্ধ। আমি ঘরে ঢুকে বসার ঘরে বসলাম। ভাই আমার কাছে এসে গলা নিচু করে বলল, ভাই তুই এখানে বস, আমি মাকে ডেকে আনি। একটু পর ঘরের ভেতর থেকে আমার কাকি আর 6-7 বছর একটি ফুটফুটে মেয়ে বের হয়ে এলো। কাকি প্রথমে রুমে এসেই আমাকে নিচু গলায় কতক্ষণ বকাঝকা করলেন, কেন এভাবে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে গিয়েছিলাম, এভাবে কেউ যায় নাকি, ইত্যাদি ইত্যাদি এগুলো বললো আর কি। একটু পরেই কাকি কান্না শুরু করে দিল। আমি কাকিকে কিছু সান্ত্বনা সুলভ কথা বলে বসেছি, এর মধ্যেই ভাই ভেতর থেকে কিছু খাবার নিয়ে এলো। এটা দেখে আমি ভাইকে বললাম, এই ভাবি কই রে, তাকে তো দেখছি না। এই কথা শুনেই ভাই সাথে সাথে আমার মুখ চেপে ধরলো, বলল, আস্তে বল ভাই আস্তে, ওর ঘুম ভাঙলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমি দেখলাম ভাবির কথা বলতেই বাচ্চাটা ওর দাদির বুকের মধ্যে গিয়ে ঢুকলো। ভাবলাম ভাবি মনে হয় শারীরিকভাবে অসুস্থ, ঘুমিয়ে পড়েছে, তাই সবার এত সতর্কতা। আমি আর কিছু না বলে খাওয়া শেষ করলাম। আমার কাকা মারা গেছেন আরো প্রায় 5 বছর আগে, আমি ছিলাম না তখন। আমরা সবাই বসে নিচু সুরে কথা বলছি। এমন সময় ঘরের ভেতর থেকে মোটা পুরুষালী কয়েকটা কণ্ঠ একই সাথে চিৎকার দিয়ে উঠল। সেই চিৎকার শুনে আমার পিলে চমকে যায়। আমি খেয়াল করলাম আমার ভাই, কাকি আর ভাইজি, তার নাম হচ্ছে সোমা, এরা ভয়ে কেমন যেন সিটিয়ে গেল। আর একবার সেই চিৎকার শুনে আমি ভাইকে জিজ্ঞেস করলাম, এই কে করছে এরকম চিৎকার? ভাই খুব করুণ সুরে উত্তর দেয়, এটা তোর ভাবির আওয়াজ। আমি তো অবাক হয়ে যাই তেমন উত্তরে। একজন মহিলার গলা তো কোনোভাবে এরকম ভয়ানক হতে পারে না। ভাই একটু সাহস করে উঠে আমাকে বলল, চল তোরে বরং দেখিয়ে আনি, সেটা আরো ভালো হবে, বিশ্বাস করতে পারতেছিস না তো? আমি ভাইয়ের পেছন পেছন উঠে হেঁটে ভেতরের দিকে একটি ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখি দরজায় একটা মাদুলির মতো কিছু একটা ঝোলানো। যাই হোক, ভাই দরজা খুলে ভেতরে চলে যায়। 1 কি 2 মিনিট পরে ভাই বলে, ভেতরে আয় ভাই। একথা বলার পর ঘরের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে মারাত্মক একটা ধাক্কা খাই। এটা কে খাটের উপরে, মানুষ নাকি অন্য কিছু? তার মুখ থেকে গলা পর্যন্ত শরীরের যতটুকু অংশ অনাবৃত তার সবটুকুতেই গভীর আঁচড়ের দাগ। সারাটা শরীর কেমন সাদাটে হয়ে আছে, চোখ বলতে সাদা অংশ ছাড়া কিছুই নাই, কালো যে মণি সেটা মনে হচ্ছে সাদা হয়ে গেছে। পরনের কাপড়খানা যতটুকু সম্ভব ভাই টেনে দিয়ে রেখেছে বোঝা যাচ্ছিল, কারণ হলো তার 2 হাত খাটের সাথে বাঁধা। আমি ঘরে প্রবেশ করতে সেই মহিলা আমার দিকে মুখ ঘুরিয়ে বিশ্রীভাবে হেসে বলল, এই তান্ত্রিক, এতদিন পরে আসলি? তোর তো আরো আগে আসা উচিত ছিল, আরো আগে আসলে তোর কবিরাজ বাপের মরতে হতো না। আমি কিছু না বলে চুপচাপ তার কথা শুনছিলাম। সে আবার বলল, কি ভাবছিস
আমি কে? আমাকে তুই চিনবি না। আমি শুধু খবর দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু এসে এখন আর এখান থেকে যেতে ইচ্ছে করছে না। কিন্তু কি খবর দিতে এসেছিলাম সেই খবরটা কি জানিস? খবরটা হলো তোর সময় শুরু হয়ে গেছে। একথা বলে শোয়া অবস্থাতেই বিছানায় হাঁটু ভাঁজ করে দুই হাঁটুর মাঝে মুখ দেওয়ার চেষ্টা করছিল এবং ডানে বায়ে সে দুলতে লাগলো। দুই হাত তো দুই দিকে বাঁধা। এভাবে দুলে দুলে সে অদ্ভুত ভাবে হাসতে লাগলো। আমি সব দেখে বাইরে থেকে ভাইকে ডাকলাম, বললাম, যাই ভাই আয় তো। সে একটু দূরে দাঁড়িয়েছিল অবশ্য। তখন ভাইকে বললাম, ভাই, ভাবির চিকিৎসা আমি করবো আগামীকাল। ততক্ষণ ভাবিকে ঘরে আটকে রাখ, প্রয়োজন হলে আরো ভালো করে বেঁধে রাখ, কোনোভাবেই সে যেন বাইরে বেরোতে না পারে। সকালে আমি সব জিনিস জোগাড় করে এনে রাতে তোদের ছাদেই কাজ করব। আমার এই কথা শুনে ভাই খুব আপত্তি করলো শুরুতেই। পরে অবশ্য আমি একটু জোর দিতে সে আমার হাত চেপে ধরে বলল, ভাই, তোর কোনো ধরনের ক্ষতি হোক সেটা আমি চাই না, তবে এটাও চাই যে তোর ভাবি সুস্থ হোক। আমি জিজ্ঞেস করলাম, ঘটনা শুরু হয় কিভাবে, কখন থেকে, একটু বলতো ভাই। তখন ভাই বলা শুরু করে, ঘটনা শুরু আজ থেকে আরো প্রায় বছরখানেক আগে। একদিন রাতে ঘুমানোর সময় ভাবি ঘুম থেকে চিৎকার দিয়ে উঠে কান্নাকাটি শুরু করে। তাকে অনেকবার জিজ্ঞেস করলেও এই কান্নার কারণ সে বলেনি। পরদিন সকালবেলা আবার সবকিছু স্বাভাবিক, সকাল থেকে সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ রান্না করার সময় ভাবি চিৎকার দিয়ে ওঠে, উঠে বলে, জাবেদ, এইটা কি, তাড়াতাড়ি আসো তো জাবেদ। এই কথা শুনে রান্নাঘরে গিয়ে দেখা যায় যে ভাবি নিচে পড়ে ছটফট করছে এবং তার মুখ দিয়ে লালচে ফেনা বের হচ্ছে। এগুলো দেখার পর কেন এমন হয়েছে সেটা খুঁজতে খুঁজতে চারদিকে খোঁজার পর হঠাৎ করে রান্নাঘরের জানালার ওপাশে কিছু একটা মনে হলো শট করে সরে গেল। সেটা কি দেখার কিন্তু ওই সময় ছিল না। এদিকে ভাবির অবস্থা দেখে এই জাবেদ ভয় পেয়ে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে নেওয়ার অল্প কিছুক্ষণের মধ্যে তার জ্ঞানও ফেরত আসে, সুস্থ হয়ে যায়। পরে বাসায় নিয়ে আসলে দুই একদিন পর থেকে অস্বাভাবিক আচরণ শুরু করে ভাবি। ঘরময় সবসময় কেমন কালচে ধোঁয়া নাকি ঘুরে বেড়ায়, ঘরের বিভিন্ন জায়গায় ধোঁয়া ঘুরে বেড়ায়, অথচ ধোঁয়ার কোনো উৎস ছিল না। এই ধোঁয়া কোত্থেকে আসলো, এগুলো কি, এইগুলো নিয়ে বাড়ির সকলে কিন্তু সবাই ভয়ে ভয়ে থাকে। আর এই যে সুমা মানে ভাতিজি, ও তো ওর মা ঘুম থেকে উঠলেই সে খুব ভয়ে ভয়ে থাকে। তারও কারণ আছে। একদিন এই জাবেদ কাছ থেকে এসে দেখে যে ভাবি ঘুমে, মেয়েকে তার দাদির কাছে রেখে উনি গোসল করতে গিয়েছেন। হঠাৎ এই জাবেদের আম্মার চিৎকার শুনে বের হয়ে এসে দেখা যায় যে এই ভাবি ঘুম ভেঙে এসে সুমার গলা টিপে ধরেছে, আর জাবেদের আম্মা সেটা ছাড়ানোর চেষ্টা করছে। অনেক কষ্ট করে এই জাবেদ এসে তার হাত ছাড়িয়ে নিয়ে কোন রকমের রুমে নিয়ে আটকে রাখে। মাঝে বেশ কিছুদিন তার বাবার বাড়ি পাঠিয়েও ছিলেন, সেখানেও পাগলামি কমেনি। এই কারণে তাকে আবার নিয়ে আসা হয় এখানে। তারপর দেখানো শুরু করানো হলো হুজুর, সবাই টাকা পয়সা খেয়ে চলে যায়। এর মাঝে একদিন এই জাবেদের মা এসে তাকে বলে, তুই একটা কাজ কর, বাড়িতে গিয়ে তোর মেজো কাকাকে নিয়ে আয়, সে তো অনেকদিন ধরে কবিরাজি করে। তো তার মায়ের কথা শুনে উনি প্রথমে যেতে চান নাই। তো মেজো কাকাকে সবাই একটু ভয় টয় মানে পেত আর কি, উনি জিন টিন দিয়ে কাজ করাতেন। তাছাড়া মেজো কাকা ঢাকায় আসবে কিনা সেটাও একটা বিষয় ছিল। তো যাই হোক, দুই তিন দিন ধরে চিন্তা ভাবনা করে অবশেষে আর কোনো উপায় না দেখে জাবেদ চলে গেল গ্রামে মেজো কাকাকে নিয়ে আসতে। সব শুনে মেজো কাকা খুব আফসোস করে ওনার সাথে চলেও এলেন ঢাকায়। যেদিন এসেছিলেন সেদিন ঘরে ঢোকার সময় কাকা নাক মুখ কুচকে জাবেদকে জিজ্ঞেস করলেন, কিরে বাবা, ঘরে কি চুলটুল পড়াইছো নাকি, এমন বাজে গন্ধ কেন? তো জাবেদ তো তার দিকে তাকিয়েছিলেন, উত্তরে বলেছিলেন, না কাকা, চুল পড়াবো কেন, আর কিসের গন্ধ, আমি তো পাই না। তখন কাকা আর কিছু না বলে ঘরে ঢুকে অজু করে সোজা ভাবির রুমে চলে যায়। কাকার অবস্থা দেখে ভাবি চিৎকার করে বলে ওঠে, কবিরাজ,
আমার মালিকের জিনিস এনে দে, আমার মালিক আর অপেক্ষা করতে পারতেছে না, এরপরে কিন্তু তাণ্ডব শুরু হবে। কাকা তো ভাবির পাশে বসে তার কপালে হাত রেখে কি কি যেন পড়তে লাগলো। একটু পরে আস্তে আস্তে সে ঠান্ডা হয়ে যায়। খুব স্বাভাবিকভাবেই সে জিজ্ঞেস করে, জাবেদ ইনি কে? তখন আমি উত্তরে বলি যে ইনি আমাদের মেজ কাকা, চিকিৎসা করতে আসছে। তখন ভাবি নাকি জিজ্ঞেস করে ওঠে যে চাচা আপনার ছেলের নাম কি ফরিদ? এই কথায় যখন সম্মতি জানায় তখন ভাবি এই জাবেদকে বলে যে তুমি একটু বাইরে যাও, কাকার সাথে আমার কথা আছে। এরপর জাবেদ বাইরে চলে যায়। কাকার সাথে কি কথা হয়েছে এই কথা জিজ্ঞেস করলে কাকা কিছু বলেন না, এবং উত্তরে নাকি বলেন যে সব কথা জানা ঠিক হবে না বাবা, তো এই কথাটা তোমার জানা যাবে না। আসলে কি বলেছিল এটা আমি জানি না, এটাই আর কি জাবেদ বলেছিল আর কি। আর এই বিষয়ে কোনো প্রশ্ন করাটাও মানা ছিল। তো কাকা মানা করলে সেখানে কিন্তু দ্বিতীয়বারের কথা বলা যায় না, এই জন্য জাবেদ এটা আর পরবর্তী জিজ্ঞেস করেনি। তো ওই দিনই ভাবি একদম সুস্থ, নিজেই উঠে রান্না বাড়া করছেন, সবকিছু করছেন একদম স্বাভাবিক। তো কাকা ওই দিন বলেন যে উনি ছাদে উঠে একাকী সময় কাটাবেন, ছাদে যাওয়া যাবে না, আর ওনার সাথে থাকা জিনদের সাথে উনি কথা বলবেন। আজকেই বলতেন কিন্তু খুব পরিশ্রান্ত লাগছে তো তাই আজকে ঘুমাবেন, পরের দিন কাজ করবেন। তো জাবেদ সম্মতি জানালে কাকা আর কিছু না বলে খাওয়া দাওয়া শেষ করলেন। পরের দিন সারা সকাল কোনো সমস্যা হয়নি, কিন্তু দুপুর থেকে আবার অস্থিরতা শুরু হয়। কাকা তখন বাইরে কোথাও যেন গিয়েছেন, উনি ফিরে আসেন মাগরিবের নামাজের পর। ঘরে এসেই সুমার মাকে একবার দেখে জাবেদকে বললেন যে উনি ছাদে যাচ্ছেন, আর কেউ যেন ছাদের ওই দিকটাতে না যায়, আর এই দিকটাতে যেন খেয়াল রাখা হয়। অল্প কিছুক্ষণ পরে নিচে চিৎকার চেঁচামেচি শুনে সবাই বারান্দা দিয়ে বাইরে উকি দিয়ে দেখা যায় যে বাসার নিচে অনেক লোক জড়ো হয়েছে। পরিচিত কয়েকজন এই জাবেদের নাম ধরে ডাকছে। জাবেদ তো তাড়াতাড়ি নিচে গিয়ে দেখেন যে এই কাকা ছাদ থেকে পড়ে গুরুতরভাবে আহত হয়েছেন। উনি আর দেরি করেন নাই, সাথে সাথেই তাকে হসপিটালে নিয়ে যান। কিন্তু ডাক্তাররা চিকিৎসা শুরু করতে না করতেই কাকা এই জাবেদের হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো এভাবেই জাবেদ ঘটনাটা বর্ণনা করেছিল ফরিদের কাছে। একথা বলার পর জাবেদ বলেন ফরিদকে, বিশ্বাস কর ভাই, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছিলাম কাকাকে দ্রুত নিয়ে যেতে, কিন্তু জানি না, আমি গাড়ি কেনার পরে সেদিনই প্রথম আমার গাড়ির চাকা পাংচার হয়, রাস্তার মাঝখানে স্টার্ট বন্ধ হয়ে যায়। কেন যেমন হচ্ছিল আমি বুঝতে পারছিলাম না, কিন্তু ফেরার সময় একদম ঠিক। এখন তুই বল, কাকার মৃত্যুতে আমার কোনো দোষ ছিল? সব শুনে আমি চুপচাপ কিছুক্ষণ বসে রইলাম। তারপর বললাম, ভাই কাল সকালে আমি কিছু জিনিস নিয়ে আসবো, আর আমি কিছু জিনিস বলবো, তুই একটু সংগ্রহ করে এনে দিস, আর বাকিগুলো যা করার দরকার আমি করব। একথা বলে আমি আবার ভাবির রুমে গিয়ে দেখি যে তিনি ঘুমাচ্ছেন। এই সুযোগে তার খাটের চারপাশে মন্ত্র পড়া ময়দা দিয়ে স্থানটি বন্ধ করে দিয়ে চলে আসি, এবং সকলকে বলে দেই আগামীকাল আমি কাজ শেষ করার আগ পর্যন্ত কেউ ওই রুমের দরজা খুলবে না। সেই মতো পরের দিন সব জোগাড় করে নিয়ে সন্ধ্যাবেলায় কাজ শুরু হয়ে গেল। আমি ছাদে আসন করব শুনে ভাই একদম রাজি হচ্ছিল না, কারণ আমার বাবা কিন্তু ওখান থেকেই পড়ে মারা গিয়েছিলেন। তো একটা শর্তে সে রাজি হয় যে সেও ওখানে থাকবে। তা আমিও রাজি হলাম, কি আর করা, সে তো কোনোভাবে আমাকে একা ছাড়তে চাচ্ছিল না। তো আমি ছাদে উঠে আসন করলাম, ঠিক এমন জায়গায় বসলাম ওই ছাদের ঠিক যেই জায়গাটা বরাবর ভাবি শুয়ে আছেন, মানে ঠিক নিচে যে রুমটা, ওই রুম যেই বরাবর ঠিক উনি শুয়ে আছেন, ঠিক আনুমানিক ওই বরাবর আমি বসে আসন করলাম। প্রথমেই আমি বেশ কিছু পিশাচ শ্রেণীর জিনদেরকে ডেকে আনি, যারা আমার অনুগত ছিল, কাজ করত। আমার ভাইকে আবার বলে দিলাম যে আমি না বলা পর্যন্ত সেজন্য চোখ না খুলে আর নিজের জায়গা ত্যাগ না করে। আমার কাজ সম্পন্ন হলে ভাবির শরীরে থাকা সেই শয়তানকে ডাকতে শুরু করি। বেশ কিছুক্ষণ ডাকার পর হঠাৎ ছাদের পানির ট্যাঙ্কের উপরে ধুপ করে একটা শব্দ শুনে তাকিয়ে দেখি শুধুই অন্ধকার একটি স্তূপ, সেখানে
জমাট বেঁধে নড়াচড়া করছে। বুঝতে পারলাম সে এসেছে, কিন্তু ওর মাথা কোনটা, হাত কোনটা, পা কোনটা এটা বোঝা যাচ্ছিল না। শুধুই যেন অন্ধকারের একটা স্তূপ। আমি ইশারা করতেই সে আমার অনুগত পিশাচরা ওই জিনিসটাকে পাকড়াও করে ফেলে এবং বেধড়ক মারতে শুরু করে। তাদের মার ধরে পুরো বাড়িখানা থরথরিয়ে কেঁপে উঠছিল। একটা সময় সেই শয়তানটা চিৎকার করে বলে ওঠে, এই তান্ত্রিক, এদের থামতে বল, আমাকে এরা মেরে ফেলবে। আমি তো ইচ্ছা করে এখানে আসি নাই রে তান্ত্রিক, এদের থামতে বল। তার আর্তনাদ শুনে আমি তাদেরকে থামতে বলি। তারপর প্রশ্ন করলাম, তুই কেন এই পরিবারে হানা দিয়েছিস? সে উত্তর দিল, আমি আমার প্রভুর আদেশে এই কাজ করেছি। কে তোর প্রভু? তার এই পরিবারের সাথে কিসের শত্রুতা? আমি এটা প্রশ্ন করলাম। এই প্রশ্নে সে চুপ করে যায়, আর কোনো কথা বলে না। আমি আবার বললাম, তো যদি আবারও মার খেতে ইচ্ছা না হয় তাহলে দ্রুত কথা বল। তখন সে বলে, তান্ত্রিক, তুই আমাকে মারতে মারতে মেরে ফেললেও আমি আমার প্রভুর নাম তোকে বলতে পারবো না। আমার উপরে এমনই আদেশ রয়েছে। তবে এতটুকু বলতে পারি, তোর বাবাকে আমি মারি নাই, আমার প্রভুই মেরেছেন, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন এই ছাদ থেকে। আমি বুঝলাম এ আর কিছুই বলবে না, তাই বুদ্ধি করে বললাম, যা, তোকে ছেড়ে দিলাম। তবে আর কোনোদিন যদি এই বাড়ির আশেপাশে আসিস তাহলে তোকে একদম জানে মেরে ফেলবো। যা, ভাগ এখান থেকে। সে চলে যেতেই আমার ডাকা পিশাচ জিনদেরকে ওর পেছন পেছন পাঠালাম, এটা জানার জন্য যে সে কার হুকুম পালন করে। কিন্তু আফসোস, আমার অনুগত ওই 4-5 জন পিশাচ জিন আর কখনোই আমার কাছে ফেরত আসেনি। আমি জানতেও পারলাম না আসলে ঘটনাটা কি, ওদের কি হলো, ওদেরকে কি বন্দি করলো, নাকি ওরাও ওই জিনের অনুগত হয়ে গেল, নাকি ওদেরকে হত্যা করলো, কিছুই জানতে পারলাম না। অনেকবার চেষ্টা করেছিলাম তাদেরকে ডাকার, কিন্তু ডাকলেও কেউ আসেনি, আর তাদের বিষয়ে কোনো খোঁজ খবরও অন্য জিনেরা দিতে পারেনি। কাজ শেষ করে আমি পেছনে তাকিয়ে দেখি যে ভাই অজ্ঞান হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি তার কাছে গিয়ে পানির ছিটা দিতেই একটু পরে তার জ্ঞান ফেরে। শুনলাম মাঝে একবার সে চোখ খুলে ওই পিশাচদের মারধর দেখেই ভয়ে অজ্ঞান হয়ে পড়ে। যাই হোক, ভাইকে নিয়ে নিচে ফেরত এসে দেখা যায় যে আমার কাকি ভাবিকে বুকে জড়িয়ে ধরে কান্না করছেন, আর ভাতিজিকেও বুকে জড়িয়ে নিয়ে কান্না করছেন, আর ভাবির চোখে তখন পানি। তবে এই পানিটা আনন্দের পানি, এতটুকু বোঝা যাচ্ছিল। জাবেদ ভাই তাদের কাছে এগিয়ে যেতেই আমি সরে আসি, বসার ঘরে ঢুকে কিছুক্ষণ বসে থাকি আর একাকী ভাবতে থাকি একটু আগে তাড়িয়ে দেয়া সেই শয়তানের কথাগুলো। মনে এক ঝাঁক প্রশ্ন, অথচ কোনো উত্তর নেই আমার কাছে। একটু পরে ভাই এসে আমাকে বলল, ফরিদ, তোর ভাবি ডাকছে, আয় একটু দেখা দিয়ে যা। আমি ভাবির রুমে প্রবেশ করেই বুঝতে পারলাম বাতাসটা অনেক হালকা হয়ে গেছে। বুঝলাম বিপদ কেটে গেছে। ভাবির কাছে বসতেই ভাবি খুব দুর্বল কণ্ঠে আমাকে বলল, ভাই, তুমি কি করেছো, কিভাবে করেছো জানি না, তবে আমার এখন নিজেকে খুব সুস্থ মনে হচ্ছে, হালকা মনে হচ্ছে আমার মাথার উপর থেকে বিশাল একটা পাহাড় সরে গেছে। তোমাকে আমার অনেক কথা বলার ছিল, কিন্তু এখন আর কিচ্ছু মনে করতে পারছি না ভাই। একথা শোনার পর আমি বলি, আপনার এখন কিছু বলতে হবে না ভাবি, আপনি সুস্থ হন, পরে যখন মনে পড়বে তখন বলবেন। এরপরেও প্রায় সপ্তাহখানেক ছিলাম সেখানে। ভাবি মোটামুটি সুস্থ হয়ে গেলে ওনাকে কিছু তদবির দিয়ে আমি গ্রামে ফেরত আসি। আসার আগে ভাইকে বলে আসি আমার জন্য যেন কোনো ব্যবস্থা করেন ঢাকাতেই আমি থাকতে চাই। বেশি দিন আর অপেক্ষা করতে হলো না। মাস 2 পরে ভাই একজন মানুষ পাঠিয়ে আমাকে ঢাকায় নিয়ে গেল। ঢাকার ধোলাইপাড় এলাকায় একটি দালানের ছাদে আমাকে 2 রুমের একটা বাসা ঠিক করে দেন। বাসাটি আমার কাজের জন্য একদম মন মতো ছিল। তারপরেই শুরু হয়ে গেল আমার জীবনের সুখকর সময়। প্রথম তেমন কোনো কাজ পাইনি, তারপর আস্তে আস্তে জাবেদ ভাইয়ের সহযোগিতায় আমার কাজ বাড়তে লাগলো। কাজের সাথে সাথে ভালো অর্থ উপার্জন হচ্ছিল। গ্রাম থেকে আমার মাকে এনেছিলাম, কিন্তু আমার কাজের ধরন ওনার পছন্দ হয়নি। মানা করেছিলেন যে এইসব তন্ত্রবিদ্যা প্রয়োগ না করতে, কিন্তু ওই সময় আমার কাছে টাকাই সুখ। মা এসব সহ্য করতে না পেরে গ্রামে ফিরে যান।
আমিও বাধা দেইনি, কারণ মা আমার কাজে ব্যাঘাত সৃষ্টি করেছিলেন। আমি প্রতি মাসে বেশ মোটা অঙ্কের টাকা পাঠাতাম মায়ের জন্য। সেই টাকা তিনি কি করতেন সেটা জানতে পেরেছি মা মারা যাওয়ার পরে। আমার পাঠানোর টাকা দিয়ে মা বেশ কিছু এতিম শিশুদের লেখাপড়ার খরচ চালাতেন, কিন্তু ওই টাকায় কখনোই নিজে কিছুই কিনে খেতেন না, নিজেদের জন্য একটা টাকা খরচ করতেন না। এভাবে বেশ কয়েক বছর চলে যায়। একসময় অনুভব করি এরকম ঝাড়ফুঁক, জাদু কাটানো, হারানো জিনিস খুঁজে দেওয়া, এসব কাজ করে যে উপার্জন হয় তা আমার জন্য যথেষ্ট না। আমাকে আরো বড় কাজ করতে হবে। আমার একজন নিয়মিত বিত্তবান মহিলা রোগীকে একদিন এই কথা একটু ভিন্ন ভাবে বললাম। ওই মহিলাটা মাঝে মাঝে আমার কাছে আসতো বিভিন্ন কাজ নিয়ে, সে কাজে ফলও পেত। আমি তাকে বোঝালাম যে আমি ছোটখাটো কাজ করে শান্তি পাচ্ছি না, বড় কোনো কাজ পেলে এই এলাকায় থাকবো, না হলে অন্য কোনো এলাকায় চলে যাব। এ কথা শুনে মহিলা কিছুক্ষণ চুপ থেকে বললেন যে ফরিদ ভাই, এমন একটা কাজ আমার নিজের কাছে আছে, তবে আপনি কি মনে করবেন জানি না। তা আমি জিজ্ঞেস করলাম কি আর কাজ, কি মনে করবো বলেন। তো উত্তর মহিলা বললেন যে না থাক, এখন না, আমি বলবো না, কালকে আমার স্বামীকে নিয়ে একসাথে আমি আসবো। আমার স্বামীর নাম হচ্ছে মিশু। এই মিশুই বিস্তারিত কথা বলবে, ওই ভালো করে বলতে পারবে, আমি তো ভালো করে বলতে পারবো না। পরের দিন ঠিকই সন্ধ্যার সময় ওই মহিলা তার স্বামীকে নিয়ে আসেন। আমি তখন আমার একটা কাজের সমাধান পদ্ধতি ডায়েরিতে টুকে রাখছিলাম। তারা দুজন ঘরে ঢুকতেই আমি আমার ডায়েরিটা বন্ধ করে তাদেরকে বসতে দিয়ে নিজেও সামনে বসি। খেয়াল করে দেখলাম এই মিশু লোকটির চোখ বেশ উজ্জ্বল এবং ধূর্ত। সাধারণত অতিমাত্রায় চালাক এবং ধূর্ত লোকদের চোখ এমনটা হয়ে থাকে। আমার গুরু যিনি ঠাকুর, মনা ঠাকুর, উনি এটা আমাকে শিখিয়েছিলেন। তো যাই হোক, কোনো ভূমিকায় না গিয়ে ওই মিশু সরাসরি আমাকে বললেন, আপনার কথা আমার স্ত্রী আমাকে বলেছে, আমার একটা কাজ আছে, কাজটি খুবই গোপনীয় এবং খুবই সতর্কতার সাথে করতে হবে। ভালো কাউকে পাচ্ছিলাম না কাজটা করানোর জন্য। শুনলাম আপনি বেশ ভালো কাজ করেন, তাই এলাম। শুরুতেই বলি, কাজটা আপনি করেন বা না করেন, পারেন বা না পারেন, এই বিষয়ে কাক পক্ষেও কিন্তু জানতে পারবে না, এটাই শর্ত। আমি তার শর্তে রাজি আছি, এটা জানিয়ে দিলাম। এরপরে লোকটি বলল, আপনার কাজ হচ্ছে একজনকে মরণ বান মারতে হবে, অসুস্থতার জন্য না, একদম পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। একথা শুনে আমি খুব অবাক হই, কারণ তিনি এত সহজ ভাবে কথাটা বললেন যেন মৃত্যু জিনিসটা তার কাছে তেমন কিছুই না। শুরুতেই বুঝেছিলাম এই মিশু লোকটা খুব ভালো না, আর তার এই কথাই আরো ভালো করে বুঝে গেলাম। তাকে জিজ্ঞেস করলাম, মিশু ভাই আপনি কাকে মারতে চান? এই প্রশ্নে উত্তর দিল, আমি আমার আপন বড় ভাইকে মারতে চাই। জায়গা, সম্পদ এবং ব্যবসার অংশীদারিত্ব নিয়ে ওনার সাথে আমার বেশ কিছুদিন যাবৎ বিরোধ রয়েছে। এটা সমাধান হবে যদি আমি তাকে সরিয়ে দিতে পারি। অন্য বাইরের লোক হলে আমি লোকজন দিয়ে এই কাজ করিয়ে নিতে পারতাম, কিন্তু আমার আপন বড় ভাই, তাই বিষয়টা এমন ভাবে করাতে চাই কেউ কিচ্ছুটা যেন বুঝতে না পারে। থানা পুলিশও হবে না, অন্য কেউ কিছু বুঝতেও পারবে না। এটা ছাড়া আমার আর কোনো উপায়ও নেই। চিন্তা করবেন না, কাজটা করে দিতে পারলে আপনার জন্য মোটা অঙ্কের টাকার সাথে আরো একটি আকর্ষণীয় উপহার থাকবে, যা আপনি ভাবতেও পারবেন না। এরপরে টাকার যে অঙ্কটা আমি শুনলাম, এটা শুনে আমার মাথার কাজ করলো না। এই কাজের বিনিময়ে নাকি আমাকে ওই সময়ে 1 লক্ষ টাকা দেয়া হবে। 80-র দশকের কথা তখন। ওই সময়ে 1 লক্ষ টাকা মানে অনেক টাকা। তাই বেশি ভাবিনি, আর রাজি হয়ে যাই। তাদেরকে যাকে কালো জাদু করব তার কিছু জিনিস আনতে বলে দেই। মনের ভেতর সংকোচ করছিল, কিন্তু লোভের কাছে বিবেক হেরে যায়। 3 দিন পর তারা জিনিসপত্র সব নিয়ে আসলে আমি জাদুর কাজ করা শুরু করে দিই। কিভাবে করেছিলাম সেই সব নাপাক হারাম কাজের বিবরণ বলতে চাই না। 3 দিন পর পর করে মোট 5 দফায় জাদুর কাজ শেষ করি, আর একটি পিশাচকে চালান করে দেই। ঠিক 67 দিনের মাথায় মিশুর বড় ভাই মারা যান। তিনি মারা যাওয়ার সপ্তাহ 2 পরে মিশু এসে আমাকে টাকা এবং আমার নামে ঢাকার গোপীবাগ এলাকায় একটি জায়গা লিখে দেন এবং বলেন,
আপনাকে আর কষ্ট করে ভাড়া থাকতে হবে না, এই জায়গায় একটা সুন্দর বাড়ি করবেন, বাড়ি করার যা সরঞ্জামাদি লাগে সেটা আমি দেখব, এই জায়গাটা আপনাকে সাফ কবলা দলিল করে দিলাম। আমি সব বুঝে নিলাম ঠিকই, কিন্তু সেই উপার্জনে আমি আসলে মনে মনে খুশি হতে পারিনি। এরপর থেকে এই মিশুর বদৌলতে আমার কাছে অনেক বড় বড় মানুষ আসতে শুরু করলো, অঢেল সম্পদ অর্জন করতে থাকলাম আমি। মূলত খারাপ কাজের পারিশ্রমিক হিসাবেই এই সম্পদগুলো অর্জন করতে শুরু করলাম। এভাবে চলে যায় আরো বেশ কিছু বছর। 1990 সালে আমি বিয়ে করি। বিয়ের পরের 5টি বছর মানুষের ক্ষতি করে অর্জিত নিজের বাড়ি, অঢেল টাকা, সুন্দরী বউ সবকিছু নিয়ে খুব জাঁকজমক জীবন কেটেছিল। খারাপের ভেতরে এতটুকুই হয়েছিল, আমি যখন জানতে পারি আমার স্ত্রী কখনো মা হতে পারবে না, মনের কোন একটি স্থানে অনুভব করেছিলাম যে এটাই আমার পাপের ফলের শুরু। এরপরেই শুরু হয় সেই কালো অধ্যায়। 1995 সালের প্রবল এক বৃষ্টির সন্ধ্যায় সেই মিশু সাজু শিকদার নামে এক লোককে নিয়ে হাজির হয়। তবে এই সাজু অর্থ, ক্ষমতা, প্রতিপত্তির দিক দিয়ে আমার সকল খদ্দেরদের থেকে অনেক উপরে ছিলেন। নিজের পরিচয় দিয়ে তিনি আস্তে আস্তে কাজের বিষয়ে কথা বলতে শুরু করেন। দক্ষিণবঙ্গের একটি জেলা পরিষদের প্রভাবশালী নেতা ছিল সে। তাছাড়াও ঢাকায় তার বৈধ অবৈধ বিভিন্ন ব্যবসা। সাজুর কাজও মিশুর কাজের মতো, তবে এবার বিষয়টা মনে হলো আরো জটিল। এবার যেটা করতে হবে সেটা হলো পরিবারের সকল পুরুষ সদস্যের উপরে মরণ বান মারতে হবে, আর সেটার প্রভাবে যেন বাড়ির সকল পুরুষ 3 মাসের মধ্যে মারা যায়। তাহলে 8 মাস পরে অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে তিনি দাঁড়াতে পারবেন। এছাড়া আর কোনো পথ নেই তার, কারণ ওই পরিবারের খুব বেশি অর্থ ছিল না, কিন্তু এলাকায় খুবই সুনাম এবং এলাকার মানুষ তাদেরকে খুব সমর্থন করত। আর সাজুর ক্ষেত্রে ঠিক ছিল তার উল্টোটা, তার টাকা থাকলেও এলাকায় তাকে কেউ তেমন একটা পছন্দ করত না। আর আমি তাকে আলাদা নমিনেশন নেওয়ার পরামর্শ দিতে সে বলল, যাদের কাজ দিচ্ছি তোমাকে, সে আমার আপন বড় কাকা, বর্তমান চেয়ারম্যান, তার 2 ছেলে, বড় জনের 2 ছেলে এবং ছোট ছেলের 1 ছেলে, এই 6 জনের তুমি ব্যবস্থা করে দিবা। এরা কেউ বেঁচে থাকলে আমার সব কাজে বাধা আসবে। নমিনেশন নিব কি নিব না, কি করব না করব, এই বিষয়ে তুমি বুঝবে না, তোমার পরামর্শ নিয়ে আমার কোনো কাজে লাগবে না। রাজনীতি বিষয়টা জটিল, আমাকে আমার মতো করতে দাও, তুমি এটা বুঝবে না, এই জন্য এই বিষয়ে তুমি পরামর্শ দিও না, তুমি যেটা বোঝো সেই কাজটাই আমি দিচ্ছি। এই লোকগুলোকে মরণ বান মারবা, বাচ্চা বুড়ো কোনোটা যেন বাদ না যায়। এই কথা বলে ওই মিশু যেই সাজু শিকদারকে নিয়ে, সেই সাজু শিকদার তার সাথে আনা একটি ব্যাগ থেকে 50,000 টাকার একটি বান্ডিল বের করে আমার হাতে দিয়ে বললেন, নাও কাজ শুরু করে দাও, সামনে আরো পাবে, যা চাইবে তাই পাবে। আমি খেয়াল করলাম তার বলার ধরনটা আদেশ ছিল, অনুরোধ না। সবাই আমাকে অনুরোধ করতো, কিন্তু এই লোকটি মনে হলো আমাকে আদেশ করলো। তারা চলে যেতে আমি চিন্তায় পড়ে গেলাম। কারণ হচ্ছে আমার বিদ্যা দিয়ে আমি একটি পরিবারের সর্বোচ্চ একজনকে মারণ বান মারতে পারি, আর তার নিজের রক্তের অন্য সদস্যদেরকে অসুস্থ করতে পারি, কিন্তু সেই কাজেও সময় লাগে প্রায় 77 দিন। এখন এত কম সময়ে কি করব বুঝতে পারছিলাম না। অনেক চিন্তা ভাবনা করে একটা উপায় মাথায় আসে, মনা ঠাকুর। মনা ঠাকুরের সাহায্য নেওয়া যেতে পারে, যেই ভাবা সেই কাজ। পরদিন সকালেই আমি ঢাকা থেকে মনা ঠাকুরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। পথে যেতে যেতে একটু ভয় হচ্ছিল যে ঠাকুরকে পাবো কিনা, ঠাকুর বেঁচে আছে কিনা। ওই জায়গায় পৌঁছে তাকে পেলাম ঠিকই, কিন্তু মনা ঠাকুর সেই আগের মনা ঠাকুর নেই। বিছানায় শুয়ে বৃদ্ধ, শীর্ণকায়, হতদরিদ্র অবস্থা তার। 2 চোখের মধ্যে এক চোখে ছানি পড়ে, একদম এক চোখ নষ্ট হয়ে গেছে, আর একটাতেও ছানি পড়েছে। ঠাকুর বলে ডাক দিতেই তিনি হাতড়ে হাতড়ে উঠে বসে আমাকে পাশে বসতে বললেন। সত্যি বলছি, ঠাকুরের অবস্থা দেখে যেখানে আমার খারাপ লাগার কথা, সেখানে আমি আরো বিরক্ত হচ্ছিলাম। ভাবছিলাম হয়তো এসে ভুল করে ফেলেছি, এখন এ আর কোনো কাজ কাম করতে পারে না, কোনো রোগী আসে না, হাতের অবস্থা ভালো না, এখন হয়তো বা আমার কাছে টাকা পয়সা চেয়ে বসবে। কেমন যেন আমার খুব আগ্রহ হচ্ছিল না ওনার পাশে বসার। অনিচ্ছা সত্ত্বেও মনা ঠাকুরের পাশে গিয়ে বসলাম। তিনি আমার মুখে একবার হাত বুলিয়ে দিয়ে বললেন, বেটা, তোর শরীর থেকে
রক্তের গন্ধ পাচ্ছি কেন রে? তার মানে আমার গোনায় ভুল হয় নাই। তুই যে একদিন আমার কাছে আসবি আমি জানতাম, আর তোরা যে তোর লোভ আমার কাছে নিয়ে আসবে এটাও জানতাম। যাক, কি জন্য আসছিস তাড়াতাড়ি বলে চলে যা। তোর শরীরের এই রক্তের গন্ধ আমার সহ্য হচ্ছে না। ঠাকুরের এসব কথায় আমার প্রচন্ড রাগ হচ্ছিল, কিন্তু আমার গুরু বিধায় তার কথার কোনো প্রতিবাদ না করে আমি তাকে সরাসরি আসার উদ্দেশ্যটা বলি। আমার কথা শুনে ঠাকুর একটি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, বেটা, তুই যে কাজ করতে যাচ্ছিস সেটা ঠিক হচ্ছে না মোটেও। আগে যা করছিস সেটা একরকম, কিন্তু সময় বান্ধা নির্বংশ করার জন্য যে জাদু করা লাগে তার জন্য তুই এখনো তৈরি হয়ে পারিস নাই। বাদ দে, এই কাজ বাদ দে। একথা শোনার পর আমি বলি, বাদ দেওয়া যাবে না ঠাকুর, আমি বায়না নিয়ে ফেলছি, টাকা নিছি, আর তার উপরে যার কাজ সে অনেক ক্ষমতাবান মানুষ। এখন আমি এই কাজ বাদ দিলে উল্টো আমারই ক্ষতি করবে এই লোক। মনা ঠাকুর আমার কথা শুনে বললেন, বাপরে, এই কাজ তুই করিস না, ওই লোক তোর কিছু করতে পারবে না, আমি বিষয়টা দেখে নেব। এই কথা শোনার পর আমি নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খুব রাগী গলায় বলে উঠি, ও ঠাকুর, আপনার চোখে ছানি পড়ে এক চোখ নষ্ট হয়েছে, আর এক চোখেও দেখেন না। আপনি এক হাত সামনে কি আছে সেটাই দেখেন না, আর আপনি দেখবেন আমার সমস্যা। যাক, আমি এবার খালি হাতে আপনার কাছে আসি নাই। এই কাজ করতে হলে কি করা লাগবে বলেন, বিনিময়ে আপনাকে মোটা অঙ্কের টাকা দেব, যাতে ভালোভাবে আপনার কয়েক বছর কেটে যায়। এই কথা শুনে মনা ঠাকুর ফ্যাসফেসে গলায় হো হো করে হেসে ওঠেন এবং তারপর বললেন, হায় রে বাপ রে, তুই মনা ঠাকুরের টাকায় ওজন করলি, তাও আমার কাছ থেকে শিখা বিদ্যা বেচে কামানো টাকায়। যাক, তোর আমার কিছু দেয়া লাগবে না, আমার যা নেওয়ার আমি অনেক আগেই তোর কাছ থেকে নিয়ে ফেলাইছি। কি নিছি সেটা তুই বুঝবি না। শোন তাইলে, এই ধরনের জাদু কোনো তান্ত্রিক একা করতে পারে না। এইসব কাজে বড় মাপের শক্তিশালী জাদুকর জিনদের সাহায্য লাগে, কিন্তু তাদের সাথে কোনো কাজে যুক্ত হওয়া মানে হলো নিজেকে তাদের কাছে একদম বিক্রি করে দেয়া, যার পরিণাম সম্পর্কে তোর কোনো ধারণাই নাই রে বাপ। আমি বললাম, ঠাকুর, আমার পরিণাম কি হবে না হবে সেটা নিয়ে আপনার মাথা ব্যথা করার কোনো দরকার নেই। আপনি আমারে বলেন, এমন কার সাহায্য নিলে ভালো হয়? ঠাকুর বললেন, কারো সাহায্য নেয়াই ভালো না এই কাজে, কিন্তু তুই যেহেতু নাছর বান্দা, এই জন্য তোরে একজনের নাম বলতে পারি, তার বেশি কিছু বলতে পারবো না। আমি বলি, খালি নাম বলবো, আর কিচ্ছু না। একথা শোনার পর আমি বলে উঠি, খালি নামটাই গণ, বাকিটা আমি দেখব। আমার এই ধরনের কথা শুনে মনা ঠাকুর চিন্তাগ্রস্ত ভাবে কিছুক্ষণ চুপ থেকে বললেন, তার নাম নাহুদ ফেদালা। এই নাহুদ ফেদালা এক ত্রাসের নাম, ভয়ের আর এক নাম, এক ভয়ঙ্কর কালো জাদুকর ইফরিত শ্রেণীর জিন। এ যেমন ধূর্ত তেমনি নিষ্ঠুর। এ ভয়ানক জাদুর গোত্র শুন এর সর্দার, ওর গোত্রের নাম হচ্ছে শুন। তার কাছ থেকে দূরে থাকাই নিরাপদ। কিন্তু যদি যদি কথাটা শেষ করেননি ঠাকুর, আমিও জোর করিনি, আমার যা দরকার সেটা পেয়ে গেছি। ঠাকুরকে টাকা দিতে চাইলে তিনি না করে দিলেন। তিনি বললেন, তাজা রক্ত লেগে আছে, ওই টাকা উনি নেবেন না। তা আমি আর দাঁড়াই নাই, উঠে বেরোতে যাচ্ছি, তখন ঠাকুর পেছন থেকে ডেকে বললেন, বাপরে, যদি নাহুদ ফেদালার সাথে কাজ করেছি তবে খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে ওর শর্তে রাজি হইস। এইটাই ছিল মনা ঠাকুরের সাথে আমার শেষ দেখা এবং শেষ কথা। রাতটুকু পার্শ্ববর্তী শহরের একটি আবাসিক হোটেলে কাটিয়ে সকালে আবার ঢাকায় ফেরত আসি। ঢাকায় এসেই প্রথমে আমার স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে সেই দিন রাত্রেই আসনে বসি। আমার জানা সকল উপায়ে নাহুদ ফেদালাকে ডাকার চেষ্টা করি, তার সাথে যোগাযোগের চেষ্টা করি, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। পরপর 3 দিন চেষ্টা করেও না পেরে
আমার কাজ করে এমন আর একজন পিশাচ জিনকে পাঠাই নাহুদ ফেদালার কাছে আমার দাওয়াত পৌঁছে দিতে। নাহুদ ফেদালা যেন আমার সাথে দেখা করে। সেদিন রাত্রে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়েছি। রাত অনেকই বাজে, কয়টা যে বাজে সেটা বলতে পারবো না। হঠাৎ একটা শব্দ শুনে ঘুমটা ভেঙে যায়। দুম করে একটা শব্দ হয়। শুয়ে শুয়ে চোখ বন্ধ রেখেই ভাবছি, আচ্ছা শব্দটা কিসের হলো, কিসের শব্দ শুনলাম। তো এসব ভাবছি, এমন সময় আমি টের পেলাম আমার খাটটা হালকা দুলছে। হঠাৎ করে মনে হলো ঢাকায় মনে হয় ভূমিকম্প শুরু হয়েছে। কিন্তু আমি খেয়াল করে দেখলাম চারদিকে ঘন কালো অন্ধকার, তার মাঝে আমি আমার খাটে বসে আছি, আর কিছুই নেই, শুধু অন্ধকার। মনে হচ্ছিল আমি যেন কালো অন্ধকারের কোনো সমুদ্রে ভাসছি। বেশ আতঙ্কিত হয়ে যাই আমি, কারণ আমার জানালায় কাঁচ ছিল, বাইরের আলো কিন্তু ঢুকতো। ঢাকাতে তো অনেক আলো টালো থাকে, কিন্তু কোনো আলো নেই। বিদ্যুৎ চলে গেল না তো, কি করব, কিভাবে বের হব, এই অন্ধকার থেকে এসব ভাবছিলাম। হঠাৎ আমার উপর থেকে আমার পায়ের সামনে খাটের উপর ভয়ঙ্কর দর্শন একটা কাটা মাথা এসে পড়ে। অন্ধকারের মধ্যেও ওই জিনিসটা আবার আমি দেখতে পাচ্ছিলাম। এমন বিকট বিকৃত কোন চেহারা কোনো প্রাণীর হতে পারে না। আমি ভয়ে কুকড়ে একটু পেছনে বসে সরে এসে নিজের শরীর বন্ধ করা শুরু করি, কিন্তু বারবার নিজের এতদিনের জানা মন্ত্রই ভুল হচ্ছিল। হঠাৎ অন্ধকারের ভেতরে কোথাও থেকে একটি ভয়ঙ্কর স্বর আসে। সেটা যে কতটা ভয়ঙ্কর বোঝানো যাবে না। মনে হলো একই সাথে নারী, পুরুষ, বৃদ্ধ, বৃদ্ধা, বাচ্চা, পশু সবাই একই গলা দিয়ে একই সাথে একই কথা বলছে। আমি শুনতে পাই, কিরে তান্ত্রিক, আমাকে দাওয়াত দিয়ে নিজেই ভয় পেয়ে গেলি? তোর সামনেই মাথাটা কার জানিস? তুই যাকে দাওয়াত দিয়ে পাঠিয়েছিলি তার। একটা জিন হয়ে তোর মতো এক নগণ্য তন্ত্র সাধকের আদেশ পালন করে আমার কাছে দাওয়াত নিয়ে এসেছে, এই কারণে ওর মাথা কেটে তোর জন্য রেখেছিলাম। মনে রাখবি, এরপরে কখনো আমার সাক্ষাৎ চাইলে আমার পুজো দিয়ে তারপর ডাকবি। আমাকে ডাকার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, আর কিভাবে পুজো দিতে হয় সেটা এই মাথার ভেতরে আছে, খুঁজে দেখিস। এখন যা আমার সামনে থেকে। এই কথা শেষ হতেই হঠাৎ আমার খাট মনে হলো সেই অন্ধকারে উল্টে যেতে শুরু করলো। আমি ভয়ে চোখ বন্ধ করে খাটের কান্নি শক্ত করে ধরে চিৎকার দিয়ে উঠি। একটু পরে বুঝতে পারি সব স্বাভাবিক। আমি কিন্তু তখন ঘুমেছিলাম না, কারণ চোখ খুলে আমি নিজেকে নিজের ঘরেই দেখতে পাই, বিছানার উপর সেই কাটা মাথা। সেই রাতে আমার আর কিছুই করার সাহস হয়নি। ভয়ানক সেই মাথাটি একটি চটের ব্যাগে রেখে আমার সাধনার এবং কাজের ঘরে